হ্যালো মুভি লাভার। এমন একজন লোক যার কাজ ছিল জেল থেকে পালানো। পৃথিবীর কোনো জেল তাকে বন্দি করে রাখতে পারেনি, কিন্তু সেই লোকটি একবার এমন জেলে বন্দি হয়েছিল যা থেকে পালানো ছিল অসম্ভব। কি হয়েছিল তারপর? বন্ধুরা, আজ যে মুভির গল্পটি আপনাদের বলবো, এই মুভিটির নাম এস্কেপ প্ল্যান। তো চলুন শুরু করা যাক আজকের মুভির গল্প। সিনেমা শুরুতে আমরা রেকে দেখতে পাই। সে একটা জেলে বন্দি ছিল। জেল থেকে পালানোর জন্য সে একটি প্ল্যান করছিল। এই জেলে সব খতরনাক কয়েদি থাকতো। একদিন ব্রেকের সময় রে একটা কয়েদির উপর হামলা করে দেয়, আর জেল পুলিশ তাকে গ্রেফতার করে নেয়। তাকে সাজা হিসাবে একটা আইসোলেশন চেম্বারে রেখে দেয়। সেই চেম্বারের ভেতরে থাকা সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখছিল। রে দেখতে পায় যে ভিতরে একটি ক্যামেরা লাগানো রয়েছে, অর্থাৎ গার্ডরা সবসময় তার উপর নজর রাখছে। এই সময়টি লক্ষ্য করে গার্ডরা একটা নির্দিষ্ট সময় পর পর তার কাছে আসতো। তার কাছে কোনো ঘড়ি ছিল না, কিন্তু সে মনে মনে কাউন্ট করে এই হিসাবটা করে নিয়েছিল। রে টয়লেট পেপার আর আঠা দিয়ে কিছু গোল গোল জিনিস বানিয়ে নিচ্ছিল, আর এই সবই তার জেল থেকে পালানোর প্ল্যানের একটা পার্ট ছিল। আজ জেল থেকে পালানোর সময় রে টাইম কাউন্ট করতে থাকে। এমন সময় বাইরে একটা গাড়ি ব্লাস্ট হয়, আর জেলের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি চলে আসে। একটু পর আমরা দেখতে পাই রে ফায়ার ফাইটারের ড্রেস পরে জেল থেকে বেরিয়ে গেছে। বাইরে একটা গাড়িতে রের পার্টনাররা অপেক্ষা করছিল, আর রে আসতেই তারা তাকে গাড়িতে তুলে নেয়, সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে জেলের পুলিশরা তাকে পিছু নেয়। এখানে আমরা জানতে পারি রের ওই পার্টনার রের ওই ব্লাস্টটা করিয়েছিল। কিছুদূর যাওয়ার পর তারা রেকে রাস্তায় নামিয়ে দেয়। এরপর পাশে থাকা একটা টেলিফোন বুথ থেকে একজনকে কল করে। ঠিক এই সময় পুলিশ তাকে গ্রেফতার করে ফেলে, আর এমন সময় সেখানে একটা লোক চলে আসে। এই লোকটার নাম ছিল ক্লার্ক। সে পুলিশকে কিছু পেপার দেখায়, আর এর পরপরই সেন্ট হয়ে যায়। আমরা দেখি রে আর ক্লার্ক ওই রুমে বসে আছে। ক্লার্ক ওয়ার্ডেনকে জানাই, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন কোম্পানি। আমাদের কাজ হলো জেলের লুপহোল খুঁজে বের করা, যাতে জেল থেকে কোনো কয়েদি পালিয়ে যেতে না পারে। সেই ডিল অনুযায়ী রে এতদিন এই জেলে ছিল, আর এর আগে রে আরো প্রায় 14টা জেল থেকে পালিয়েছে। এসব শুনে ওয়ার্ডেন রেকে বলে, তুমি কিভাবে জেল থেকে পালালে? এবার রে তার প্ল্যান বলতে শুরু করে। সে বলে, প্রতিদিন গার্ড আমাকে আইসোলেশন চেম্বারে আটকে রেখে 7 মিনিটের জন্য স্মোকিং করতে জেলের বাইরে যেত। 7 মিনিটের মধ্যেই আমাকে জেল থেকে পালাতে হতো। পালানোর জন্য আমার কাছে তেমন কিছুই ছিল না। টয়লেট পেপার আর আঠা দিয়ে আমি কিছু গোল গোল বল বানিয়েছিলাম, আর প্রতিদিন সকালে আমার কাছে ব্রেকফাস্টের জন্য একটা দুধের প্যাকেট আসতো, যার উপরে একটা পাতলা প্লাস্টিকের লেভেল ছিল। আইসোলেশন চেম্বারের গেটে একটা লক লাগানো ছিল, যেটা খুলতে গেলে 4 সংখ্যার একটা কোড দরকার হতো। কাগজের বলগুলো যেগুলো আঠা লেগে শক্ত হয়ে গিয়েছিল, সুযোগ বুঝে আমি সেগুলোকে গেটের লকেট ফাঁকায় রেখে দিই। ফলে গার্ড চলে যাওয়ার পর আমি খুব সহজেই খুলে ফেলি। এর পর সেই প্লাস্টিকের লেভেলটা মেইন লকের কিপ্যাডে লাগিয়ে দিই। পরের দিন যখন গার্ড কিপ্যাড প্রেস করে, তখন তার আঙুলের ছাপ ওই প্লাস্টিকের লেভেলে লেগে যায়, যার ফলে খুব সহজে আমি গেটের পাসওয়ার্ড জেনে যাই। এরপর আমি বুদ্ধি করে গার্ডের ডেট আর টাইম জেনে নিই, আর একজন সিক্রেট লোকের হেল্প নিয়ে আমি পালানোর ডেট আর টাইম আমার টিমের কাছে জানিয়ে দিই। এরপর আসে সেই পালানোর দিন। আমার চেম্বারের গার্ডটা যখন বেরিয়ে যায়, ঠিক তখনই জেলের বাইরে ব্লাস্ট হয়। আমি বুঝে যাই আমাকে হেল্প করতে আমার টিম বাইরে আমার জন্য ওয়েট করছে। সময় নষ্ট না করে আমি পাসওয়ার্ড টিপে চেম্বার থেকে বেরিয়ে আসি। তারপর লুকিয়ে আমি সিসিটিভি রুমে গিয়ে আমার চেম্বারের সিসিটিভি ফুটেজের একটা লুপ বানিয়ে সেটা চালিয়ে দিই, আর সেখান থেকে বেরিয়ে যাই। এরপর আমি একটা ভেন্টিলেশন পাইপ দিয়ে ইমার্জেন্সি রুমে চলে যাই। সেখান থেকে আমি ফায়ার ফাইটারের ড্রেস পরে জেল থেকে বেরিয়ে যাই, আর দমকলের গাড়ির তলায় লুকিয়ে পড়ি। দমকল গাড়িটি একটু পরে সেখানে চলে আসে, যেখানে গাড়িটা ব্লাস্ট হয়েছিল, আর এর পাশে আমার টিমের গাড়ি দাঁড়িয়েছিল। সুযোগ বুঝে আমি সেই গাড়িতে উঠে পড়ি, আর মাঝ রাস্তায় প্ল্যান অনুযায়ী ওরা আমাকে নামিয়ে দেয়। এরপর আমি টেলিফোন বুথ থেকে ক্লার্ককে ফোন করি, আর তোমরা আমাকে সেখান থেকে গ্রেফতার করে নাও। আর ক্লার্ক আমার কল পেয়ে সেখানে চলে আসে। প্রপার ডকুমেন্ট দেখিয়ে আমাকে তোমাদের হাত থেকে বাঁচিয়ে নেয়।
রের এর মুখে এই সমস্ত ঘটনা শুনে ওয়ার্ডেন অবাক হয়ে যায়, বুঝতে পারে তার জেলের কোথায় কোথায় লুপ হোল রয়েছে। পরদিন যখন রে তার অফিসে বসেছিল তখন সেখানে জেসিকা নামের একজন সিআইএ এজেন্ট আসে। সে তাকে একটা কাজ অফার করে। জেসিকা বলে, তোমাকে দুনিয়ার সব থেকে টাইট সিকিউরিটিওয়ালা জেলে ঢুকতে হবে আর সেখান থেকে পালাতে হবে। ওই জেলে পৃথিবীর সব থেকে কুখ্যাত কয়েদিরা থাকে। তারা যদি কোনোভাবে বেরিয়ে আসে তাহলে সারা পৃথিবীর সর্বনাশ হয়ে যাবে। তাই তোমাকে দেখতে হবে ওই জেলে লুকোনো কোনো লুপ হোল আছে কিনা। আর এই কাজের জন্য আমরা তোমাকেই বেছে নিয়েছি, কারণ আমরা জানি তুমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। তোমাকে আমরা এই কাজের জন্য ডাবল টাকা দেব, তবে আমাদের কিছু শর্ত আছে। ওই জেলের লোকেশন তোমাকে বা তোমার টিমকে জানানো হবে না, কারণ ওটা একটা সিক্রেট জেল। তাছাড়া তোমার টিমের কেউ তোমাকে পালাতে হেল্পও করতে পারবে না। এসব শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। তারা বলে, রিয়েল লোকেশন জানা না থাকলে যদি কোনোভাবে জেলের মধ্যে ফেসে যায় তাহলে আমরা তাকে রেস্কিউ করতে পারবো না, আর এটা আমাদের ইনভেস্টিগেশন কোম্পানির নিয়মের মধ্যে পড়ে না। তখন ক্লার্ক রিকোয়েস্ট করে এই কাজ করতে। তখন রে এই কাজে রাজি হয়, কারণ সে চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত থাকত। এরপর রে এর একটি ফেক আইডি বানানো হয়। তার নকল নাম দেওয়া হয় ফোটাস, অর্থাৎ সে এখন যে জেলে যাবে সেই জেলে সবাই তাকে এই নামে চিনবে। সেই আইডিতে শেষ 10 বছরে বিশ্বের যে সমস্ত বড় বড় হামলা হয়েছে তার মাস্টার মাইন্ড হিসেবে রেকে চিহ্নিত করা হয়েছে। এই সময়ের কলিগরা বুদ্ধি করে রে এর হাতে একটা জিপিএস ট্র্যাকার ইজেক্ট করে দেয়, যেটার মাধ্যমে তারা রে এর লোকেশন খুব সহজে ট্র্যাক করতে পারবে। সিআইএ এজেন্ট জেসিকা তাকে এই কাজ করতে বারণ করেছিল, কিন্তু রে এর টিম মেম্বাররা সিকিউরিটির জন্য এই কাজটা করেছিল। এরপর রে সেখান থেকে বেরিয়ে যায় এবং বাইরে গিয়ে একটা জায়গায় অপেক্ষা করতে থাকে। একটু পরে সেখানে একটা কালো ভ্যান আসে এবং কালো মুখোশ পরা কিছু লোক তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। কিডন্যাপ ভ্যানে তুলে সে লোকগুলো রে এর হাতের মধ্যে থাকা জিপিএস ট্র্যাকারটা বের করে ফেলে আর সেটাকে নষ্ট করে দেয়। আর সঙ্গে সঙ্গে রের কলিগরা রের রিয়েল লোকেশন হারিয়ে ফেলে। এরই মধ্যে সে লোকগুলো রেকে একটি ইঞ্জেকশন দিয়ে দেয় আর সে অজ্ঞান হয়ে যায়। রের যখন জ্ঞান ফিরে তখন সে দেখে যে সে একটা কাচের বাক্সের মধ্যে রয়েছে। রে অবাক হয়ে যায়। সে তার চারপাশে তাকায়। সে দেখে যে ঠিক তার মতোই সেখানে অসংখ্য কাচের বাক্স রয়েছে আর প্রত্যেকটা বাক্সের মধ্যে একজন করে কয়েদি রাখা হয়েছে। রে বুঝতে পারে এটা একটা জেল আর এখানে সবাই সবার উপরে নজর রাখতে পারবে। রে ঘাবড়ে যায়, কিন্তু সে তার আশেপাশে থাকা সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। সে দেখে একটা বিশাল জেলের মধ্যে যে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে সেগুলো মেশিনের মতো ঘুরে ঘুরে সবার উপর নজর রাখছে। সেখানে থাকা গার্ডরা সব কালো ড্রেস পরেছিল আর তাদের সবার মুখে কালো মাস্ক লাগানো ছিল, যাতে কোনো কয়েদি তাদের চিনতে না পারে। এটা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল। সে বুঝে যায় এই জেল থেকে পালানো প্রায় অসম্ভব। তাই সে ওই জেলের ওয়ার্ডেনের সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ একমাত্র ওয়ার্ডেন তাকে এই জেল থেকে মুক্ত করতে পারবে। এখানে আপনাদের জানিয়ে দিই, প্রতিটা জেলে রেকে পাঠানোর আগে তাকে সেই জেলের ওয়ার্ডেনের নাম আর একটা অ্যাভোগেশন কোড বলে দেওয়া হতো। জেলের মধ্যে সে যদি কোনো বিপদে পড়ে তাহলে সেই ওয়ার্ডেনের কাছে তার আসল পরিচয় আর ইমিগ্রেশন কোড বলে দিলে তাকে চিনতে পারবে আর তাকে জেল থেকে মুক্ত করে দিবে। একটু পরেই রেকে জেলের ওয়ার্ডেনের সামনে নিয়ে যাওয়া হয়। রে তাকে বলে, তুমি নিশ্চয়ই ওয়ার্ডেনের মাছ। ওয়ার্ডেন হেসে বলে, আমার নাম হবস আর এই জেলে মার্চ নামের কোনো ওয়ার্ডেন থাকে না। এটা শুনে রে অবাক হয়ে যায়। তখন সে হবসকে তার ইভ্যাকুয়েশন কোড বলে। হবস এটা শুনে বলে, তুমি কি ভেবেছ তুমি আমাকে একটা ইভ্যাকুয়েশন কোড বলবে আর আমি তোমাকে জেল থেকে মুক্ত করে দেব? এটা কোনোভাবেই সম্ভব না। এখানে যারা একবার আসে তারা আর কেউ বেঁচে ফিরতে পারে না। সারা জীবন এই জেলে পচে মরতে হয়। তুমি জেলে ভদ্রভাবে থেকো, না হলে তোমাদের মতো কয়েদি কিভাবে ঠিক করতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। এটা বলে হবস সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। ওদিকে হার্শ, যে রেড টিম মেম্বার ছিল, সে রের চেষ্টা করছিল, কিন্তু সেই রের লোকেশন অন্যদিকে দেখা যায়। জেলের মধ্যে একটা সাইরেন বেজে উঠছিল, অর্থাৎ এখন কয়েদিদের ব্রেক টাইম।
আর এই সময় তাদের সিলের গেট খুলে দেওয়া হয়। সব কয়েদি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে একটা জায়গায় গিয়ে জড়ো হয়। রে ঠিক সেই সময়ই কাজ শুরু করে দেয়। আশেপাশে এখানে যা হচ্ছিল এগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিল। এমন সময় গার্ডরা সেখানে একজন কয়েদি নিয়ে আসে। জেলের নিয়ম ভাঙার জন্য তারা তাকে ব্যাপক মারধর করতে থাকে। রে দেখে যে ওই কয়েদির মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে আর শেষে কয়েদি অজ্ঞান হয়ে যায়। এসব দেখে রে কিছুটা ভয় পেয়ে যায়। এমন সময় পেছন থেকে কিছু কয়েদি তাকে ডিস্টার্ব করে। এই সময় রে তার উপর পাল্টা আক্রমণ করে দেয় আর এক ঘুষিতে তার নাক ফাটিয়ে দেয়। দূর থেকে এমিল রড নামের এক কয়েদি এসব লক্ষ্য করছিল। সে রের কাছে এগিয়ে আসে আর নিজের পরিচয় দেয়। এমিল বলে, তোমাকে আমি আগে কোথায় যেন দেখেছি, তবে আমি ঠিক মনে করতে পারছি না। সে আরও বলে, আমি ভিক্টর নামের একজন লোকের হয়ে কাজ করতাম। ভিক্টরের সব থেকে বড় গুণ ছিল সে বড়লোকদের কাছ থেকে তাদের সব বেআইনি টাকা চুরি করে গরিবদের মধ্যে বিলিয়ে দিত। ভিক্টরকে কোথায় পাওয়া যাবে সেটা আমি জানতাম। তাই ভিক্টরের শত্রুরা তার লোকেশন জানার জন্য আমাকে পুলিশকে দিয়ে গ্রেফতার করিয়ে দিয়েছে আর এই জেলে পাঠিয়ে দিয়েছে, যাতে আমি এই ওয়ার্ডের ভয়ে আর অত্যাচারের ভিক্টরের লোকেশন বলে দিই। তবে আমি ঠিক করেছি যে আমি যদি মরেও যাই তবুও আমি লোকেশন ওদের কাউকে বলবো না। রে বুঝতে পারছিল না এসব কথা এমিল কেন তাকে বলছে, তাই সে তাকে ইগনোর করে আর সে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কেটে যাচ্ছিল। রে সবসময় জেলের মধ্যে থাকা সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখত। আসলে সে বুঝে গিয়েছিল এখান থেকে তাকে নিজেকেই বের হওয়ার পথ খুঁজে বের করতে হবে। তাই সে প্ল্যানিং করতে থাকে। এমিলও রের উপর নজর রাখছিল। সেও বুঝে গিয়েছিল যে যদি কেউ এই জেল থেকে তাকে পালাতে হেল্প করতে পারে সে হলো রে। তাই সে ব্রেকের সময় রের সাথে কথা বলার চেষ্টা করত। ধীরে ধীরে এমিল আর রের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এমিল রেকে বলে আরো কিছু কথা জানায়। সে বলে এটা হলো একটা প্রাইভেট জেল, এখানে প্রচুর টাকার বিনিময়ে যে কেউ তার শত্রুকে গ্রেফতার করিয়ে এই জেলে পাঠাতে পারে। এমনকি এখানে 80% কয়েদি নির্দোষ আর তাদের বিভিন্ন কেসে ফাঁসিয়ে টাকা দিয়ে গ্রেফতার করিয়ে এই জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এসব শুনে রে আরও বেশি চিন্তায় পড়ে যায়। এরকমই একদিন এমিল রেকে বলে, এখান থেকে পালানোর জন্য আমি তোমাকে হেল্প করতে পারি, বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। রে তখন তাকে বলে আমাকে আইসোলেশন চেম্বারে যেতে হবে। এটা বলতে না বলতে এমিল তার উপর হামলা করে দেয় আর রে তার উপর পাল্টা হামলা দেয়। এমিল এরই মধ্যে রেকে একটা ইশারা করে আর একটু পরে গার্ডরা এসে তাদের ধরে আর তাদের দুজনকে আইসোলেশন চেম্বারে ঢুকিয়ে দেয়। এটাই বুঝতে পারে এমিল তাকে আইসোলেশন চেম্বারে পাঠানোর জন্যই তার উপর হামলা করে দিয়েছিল। আইসোলেশন চেম্বারটা ছিল খতরনাক। সেটার ভিতরে চারিদিকে সব হ্যালোজেন লাইট লাগানো ছিল। এমিল আর রেকে ভিতরে ঢুকিয়ে দিয়ে অন করে দেওয়া হয় আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে চেম্বারের টেম্পারেচার অনেক গুণ বেড়ে যায়। তারা যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু রে তার কাজ